হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া শুনলেই আমাদের মাথায় আসতেছে কি? আমাদের মাথায় আসতেছে বিভিন্ন ধরনের কি রিঅ্যাকশন যেগুলো হইতেছে। এখন কথা হইতেছে কি রিঅ্যাকশন কি আমরা সবসময় চোখে দেখি? হ্যাঁ, অনেক রিঅ্যাকশনই কিন্তু আমরা চোখে দেখি কিন্তু সব ধরনের রিঅ্যাকশন কিন্তু আমরা চোখে দেখি না। আমাদের আশেপাশে, আমাদের সারাউন্ডিং এ কিন্তু অনেক ধরনের রিঅ্যাকশন কিন্তু পরিচালিত হইতে আছে কিন্তু আমরা সবগুলো কিন্তু চোখে দেখি না। ঠিক আছে? তো আমাদের আশেপাশে কিন্তু অনেক কিছুই রসায়ন আমরা জিনিসটা অনেকে মনে করি কি রসায়ন কি রসায়ন, অনেকে ফিজিক্স থেকে কম কিছু মনে করে অথবা ধর বায়োলজি থেকে কম কিছু মনে করে, কিন্তু রসায়ন কিন্তু ফিজিক্স বায়োলজি সবগুলোর মধ্যেই কিন্তু রাজত্ব করে, কারণ ফিজিক্স রসায়ন ছাড়া অচল, আবার বায়োলজিও কিন্তু রসায়ন ছাড়া অচল। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া কি ভাই? রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝায়? এখন রাসায়নিক বিক্রিয়া, আচ্ছা এটা আমাদের কয় নাম্বার লেকচার? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার লেকচার। এখন যদি আমি বলি তোমাদের অবস্থান পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া বললে কি বলতে পারি? বলতে পারি যে কোনো পদার্থের অবস্থান পরিবর্তন করবে। এখন অবস্থার কি পরিবর্তন করবে? অবস্থার পরিবর্তন দুই রকম হবে, দুই রকম অবস্থার পরিবর্তন। দেখো, আমি যদি অবস্থার পরিবর্তনের কথা বলি, অবস্থার পরিবর্তন, এখন অবস্থার পরিবর্তন দুই রকম হইতে পারে। একটা হচ্ছে আমাদের ভৌত, একটা কি আমাদের ভৌত, আর একটা হচ্ছে আমাদের রাসায়নিক। এখন ভাইয়া রাসায়নিক ভৌত বুঝলাম না, ভৌত কি জিনিস? এখন ভৌত হচ্ছে ধরো আমি নিলাম পানি, ঠিক আছে, পানি নিয়ে আমি রাখলাম ফ্রিজে, ফ্রিজে রাখার পরে আমাদের পানি হয়ে গেল কি বরফ, আমাদের কি হয়ে গেল সলিড, ছিল লিকুইড। এটাও কিন্তু এইচ টু ও, এটাও কিন্তু এইচ টু ও, জাস্ট কি হয়েছে বরফ লিকুইড স্টেট থেকে সলিড স্টেটে গেছে। ঠিক আছে, দেন এটা আমি বের করে আমি কি করলাম চুলাতে দিলাম, তো চুলাতে দিছি আর আমার হিট দিছি আর এটা আবার উড়ে চলে গেছে। তো এটাও কিন্তু আমাদের পানি, এটা যখন কালেক্ট করবো এটাও পানি, কিন্তু এই যেটা পাইছি এটা আমাদের কি আকার, গ্যাসিয়াস আকার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হইতেছে, এই ক্ষেত্রে আমাদের তিনোটা স্টেটে কিন্তু পানি, কিন্তু জাস্ট কি হইতেছে আমাদের ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তনটা হইতেছে, এই পরিবর্তনটাকে কি বলবো আমি ভৌত, অর্থাৎ স্টেটের পরিবর্তন হচ্ছে। এখন কথা হচ্ছে রাসায়নিকটা কি? রাসায়নিকটা কি? রাসায়নিকটা হলো কি তুমি তুমি কিভাবে ধরো, ধরো যে আমাদের আহ, মিথেন, এখন মিথেনের সাথে আমার অক্সিজেন দিলাম বিক্রিয়া, ঠিক আছে, মিথেনের সাথে অক্সিজেন যখন বিক্রিয়া দিলাম তখন আমাদের তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড, সাথে তৈরি হলো পানি। এখন দেখো শুরুতে কি ছিল, শুরুতে ছিল মিথেন, তৈরি হয়েছে কি অক্সিজেন, সরি কার্বন ডাইঅক্সাইড আর পানি, যেটা শুরুতে ছিল এটা কি পরে তৈরি হয়েছে? না, এখন কিন্তু পুরা কি চেঞ্জ হয়ে গেছে মানে আমাদের যে পদার্থটা আগে ছিল পরের পদার্থটা পুরা চেঞ্জ। তার মানে কি এখানে কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়েছে। ঠিক আছে, মানে এক ধরনের রাসায়নিক পদার্থ আগে ছিল, এখন যেটা তৈরি হয়েছে এটা আরেক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয়েছে। এখানে কিন্তু শুরুতেও পানি, পরও পানি নেই। আগে যেটা করছে আমাদের যেটা ভৌত পরিবর্তন, এটা লিকুইড থেকে সলিড গেছে, সলিড থেকে গ্যাসিয়াসে গেছে, কিন্তু সবগুলো কিন্তু আমাদের পানি, সবগুলাই এইচ টু ও। কিন্তু এখন দেখো এখানে যে চেঞ্জেসটা হয়েছে, এই চেঞ্জেসের ফলে কি হয়েছে, আমাদের রাসায়নিক পরিবর্তনটা হয়েছে, অর্থাৎ আমাদের পুরো পদার্থটাই চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। এখানে কিন্তু আমাদের কোনো বিক্রিয়া হইতেছে না, জাস্ট স্টেটের পরিবর্তন হচ্ছে। তো আমাদের রাসায়নিক বিক্রিয়া তখনই হবে যখন পুরোপুরি পদার্থটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যদি পদার্থটা সেম থাকে জাস্ট স্টেট পরিবর্তন হইতেছে, ওটা হচ্ছে আমাদের কি ভৌত পরিবর্তন। ঠিক আছে, তো এখন চলো আমরা মেইন লেকচারে ঢুকি। তো আমাদের রাসায়নিক বিক্রিয়াকে আমরা ক্লাসিফিকেশন করব, কিভাবে ক্লাসিফিকেশন করব? তিন ভাবে ক্লাসিফিকেশন করব। একটা হচ্ছে আমাদের দিকের ভিত্তিতে করব, একটা হচ্ছে আমাদের তাপের ভিত্তিতে করব, একটা হচ্ছে আমাদের ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে করব। ঠিক আছে, তো আমি যদি দিকের ভিত্তিতে করি তাহলে আমার হবে দুই প্রকার। একটা হবে আমাদের একমুখী, একটা হবে কি আমাদের একমুখী, একটা হচ্ছে আমাদের উভমুখী। এগুলোর বিস্তারিত আলোচনা আমাদের সামনে আছে। তো একটা হচ্ছে আমাদের কি একমুখী, একটা উভমুখী। এখন উভমুখী কি একমুখী সামনে সামনে জানবো। ঠিক আছে, আর তাপের ভিত্তিতে যদি করি, তাপের ভিত্তিতে করলেও আমাদের কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তাপ উৎপাদী, তাপ উৎপাদী নাম শুনেই বোঝা যাচ্ছে কি তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তাপ উৎপাদী। আর এটা হচ্ছে কি তাপ হারি, তাপ হারি নাম শুনেই বোঝা যাচ্ছে কি আমাদের তাপ চলে যাবে অথবা তাপ হারাবে। ঠিক আছে, এরপর আমাদের ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে, অর্থাৎ ইলেকট্রন যদি আমি আদান প্রদান করি ওইটার ভিত্তিতে। ঠিক আছে, ওটার ভিত্তিতেও আমাদের কি প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমাদের কি রিডক্স, রিডক্স, আর একটা হচ্ছে আমাদের
নন রিডক্স, সবগুলা নিয়েই আমাদের কি বিস্তারিত আলোচনা সামনে রয়েছে। ঠিক আছে, এখন আমরা চলে যাই যাতে এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি দিকের ভিত্তিতে যেটা বলছিলাম, দিকের ভিত্তিতে আমাদের কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে আমাদের একমুখী, একটা হচ্ছে আমাদের কি উপমুখী। এখন একমুখী কি ভাইয়া, উপমুখী কি ভাইয়া? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদের যেগুলো আছে মানে উৎপাদ যেটা তৈরি হবে ওইটা পুনরায় কি বিক্রিয়কে পরিণত হতে পারবে না। এখন কথা হচ্ছে বিক্রিয়ক কি উৎপাদ কি, কথা মানে আমাদের ওয়ার্ডগুলো শুনে বোঝা যাচ্ছে যেটা যেগুলো বিক্রিয়া করবে। যেমন ধরো এখানে যে ওই এই দুজন বিক্রিয়া করতেছে, ওরা হচ্ছে আমাদের কি বিক্রিয়ক, আর যারা উৎপন্ন হচ্ছে ওরা হচ্ছে আমাদের কি উৎপাদ। অর্থাৎ যারা বিক্রিয়া করবে ওরা হচ্ছে বিক্রিয়ক, আর যারা বিক্রিয়া করে তৈরি হবে ওরা হচ্ছে আমাদের উৎপাদ। ঠিক আছে, কারণ কথা হচ্ছে একমুখী কি, একমুখী বিক্রিয়া হচ্ছে গিয়ে যে রাসায়নিক বিক্রিয়াকে কি আছে, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হবে। ঠিক আছে, বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, কিন্তু উৎপাদগুলো পুনরায় বিক্রিয়কে যাইতে পারবে না। ঠিক আছে, ওদের থেকে বলবো আমরা একমুখী। ধরো আমি নিলাম ক্যালসিয়াম কার্বনেট, ও ছিল সলিড, ও বিক্রিয়া করছে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি এখন খোলা পাত্রে রেখে দাও, তুমি যদি একটা খোলা পাত্রে রাখো তাহলে ও হচ্ছে কি ভেঙে যায়, আমার কি বাতাসের উপস্থিতিতে ভেঙে ক্যালসিয়াম কার্বনেট হয়। আর মানে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি হয়, কঠিন চুন, চুন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি চুন। চুন এটাও সলিড হবে, আর আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস আকারে উড়ে চলে যাবে। ঠিক আছে, তো এখন দেখো এখানে কি হইতেছে, এখন বিক্রিয়া, এটা কিন্তু একটা বিক্রিয়া। কেন বিক্রিয়া, কারণ হচ্ছে কি আমাদের পুরাপুরি কি পদার্থটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ক্যালসিয়াম কার্বনেট ছিল, ও হয়ে গেছে চুন, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা কিন্তু একটা বিক্রিয়া। এখন তুমি যেহেতু তোমার খোলা পাত্র হবে, এটা কি হবে, খোলা পাত্রে হবে, এটা খোলা পাত্রে হবে। তো তুমি যখন এটা খোলা পাত্র হবে তখন আমার কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যাবে, কারণ যখন কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যাবে তুমি কি এইটা আবার ব্যাক করতে পারবা? অফকোর্স না। তুমি পুনরায় ক্যালসিয়াম কার্বনেটে ব্যাক করতে পারবা না। তখনই ব্যাক করতে পারবো তুমি যদি কার্বন ডাইঅক্সাইডটাকে কি করতে পারো, আবার গ্র্যাব করে রাখতে পারো বক্স। ধরো তুমি খোলা পাত্র না করে বদ্ধ পাত্র করো, তাহলে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেটটা চেঞ্জ হবে না, কারণ কার্বন অক্সাইড তখন উড়ে যেতে পারবে না। কিন্তু যেহেতু কার্বন অক্সাইড উড়ে চলে গেছে, এটা কিন্তু আমাদের পুনরায় ব্যাক করবে না, তার মানে এটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া। তাহলে কি হইতেছে, উৎপাদ তৈরি হইতেছে কিন্তু উৎপাদ থেকে আমি বিক্রিয়কে যাইতে পারতেছি না। তো এটা হবে আমাদের কি একমুখী বিক্রিয়া। আশা করি ক্লিয়ার আছে, এটা একদম সিম্পল যে আমাদের একমুখী বিক্রিয়া, ম্যাক্সিমাম বিক্রিয়া কিন্তু আমাদের একমুখী হয়। ঠিক আছে, তো এখন যদি আমি উভমুখী বিক্রিয়ার কথা বলি, উভমুখী বিক্রিয়া কাকে বলে, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। ঠিক আছে, উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো কি করে বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কের পদার্থে পরিণত হয়। ঠিক আছে, মানে আমাদের পুরো একমুখী বিক্রিয়ার অপোজিট। অর্থাৎ তুমি উৎপাদও পাবা, উৎপাদ থেকে তুমি বিক্রিয়কে যেতে পারবা, তো তুমি দুই দিকে যাইতে পারবা। তো উপমুখীর ক্ষেত্রে আমরা যে মাঝখানে চিহ্নটা ইউজ করি তখন এইভাবে ইউজ করি, মানে হচ্ছে আমি সামনে যেতে পারবো, পিছনে যেতে পারবো। তো আমি যখন এই চিহ্নটা দেখবো আমি বুঝবো যে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের উপমুখী। আর একমুখীর ক্ষেত্রে শুধু একদিকে চিহ্ন ইউজ করি, মানে আমাদের শুধু উৎপাদ তৈরি হচ্ছে। ঠিক আছে, তখন যদি আমি এক্সাম্পল নিই, তো এক্সাম্পল হিসেবে আমি কাকে নিতে পারি, এক্সাম্পল হিসেবে ধরো যে আমার হাইড্রোজেন গ্যাস আয়োডিনের সাথে বিক্রিয়া করতেছে, আয়োডিনের সাথে বিক্রিয়া করে 2HI তৈরি করতেছে। ঠিক আছে, এখন হাইড্রোজেনের আয়োডিন বিক্রিয়া কি তৈরি করলো, হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। ঠিক আছে, এখন এই যে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো, এটা কিভাবে তৈরি করলো, এই দুইটার সংযোগে তৈরি হয়েছে, অর্থাৎ তোমার এই দুইটা মিশে তৈরি হয়েছে কি আমাদের হাইড্রোজেন আয়োডাইড। তুমি পুনরায় এই হাইড্রোজেন আয়োডাইডকে কি করতে পারবা, ভাঙতে পারবা। এই পুনরায় হাইড্রোজেন আয়োডাইডকে যদি ভাঙো, ভাঙলে কি পাবা, ভাঙলে তুমি পুনরায় হাইড্রোজেন ও আয়োডিন পাবা। তার মানে আমি এই যে উৎপাদ থেকে, সরি বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করতেছি, এই উৎপাদটা থেকে আমি আবার কি পাইতেছি, উৎপাদ থেকে আমি আবার বিক্রিয়ক পাইতেছি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের উভমুখী বিক্রিয়া। তো আবার কিছু কিছু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এই যে যেটা আমাদের সামনে উৎপাদ তৈরি করতেছে, এই যে উৎপাদ তৈরি করতেছে এটা হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়া। আর যেটা আমাদের বিক্রিয়ক তৈরি করতেছে এটা হচ্ছে আমাদের কি বিপরীতমুখী বিক্রিয়া। ঠিক আছে, যেমন এটা হচ্ছে কি সম্মুখমুখী, সম্মুখমুখী, এটা হচ্ছে বিপরীতমুখী, বিপরীতমুখী। তো অনেক অনেক ক্ষেত্রে হচ্ছে কি আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার এত বেশি যে তোমার
বিপরীতমুখী বিক্রিয়ার হার অনেক কম হয়, মানে তোমার সম্মুখমুখীর বিক্রিয়ার হারের তুলনায়, মানে সম্মুখমুখী হারের তুলনায় বিপরীতমুখী বিক্রিয়ার পরিমাণ এত কম হয় যে বিক্রিয়াটাকে তোমার মনে হবে যে একমুখী বিক্রিয়া। ঠিক আছে, অনেকগুলা ক্ষেত্রে আহ, মানে তুমি যদি এই শর্ত অ্যাপ্লাই করো তোমার বলতে পারবা যে অনেক বেশিরভাগই মানে আমার সব বিক্রিয়া কি উভমুখী বিক্রিয়া, মানে তোমার এটাকে আমি উভমুখী বিক্রিয়া বলতে পারবো, কিন্তু আমার সম্মুখী হারটা সম্মুখী বিক্রিয়ার হার এত বেশি যে আমার বিপরীতমুখী হার অনেক কম, যেটার কারণে আমার মনে হবে যে এটা হচ্ছে কি আমাদের একমুখী বিক্রিয়া। তাহলে তো আমি বলতে পারি যে সব সব বিক্রিয়া কি উভমুখী বিক্রিয়া, কিন্তু এই যে যেহেতু সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি হবে বিপরীতমুখীর থেকে, এই জন্য আমার কি উৎপাদ বেশি তৈরি হবে। ঠিক আছে, তখন আমরা এটাকে বলতে পারবো কি একমুখী বিক্রিয়া। ঠিক আছে, তো এখন চলো আমরা পরে পরে এক্সাম মানে পরে যে আমাদের ক্লাসিফিকেশন করছিলাম কিসের উপর ভিত্তিতে, তাপের ভিত্তিতে করছিলাম। তাপের ভিত্তিতে কয়টা করছিলাম, তাপের ভিত্তিতে আমি দুইটা করছিলাম। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী, আর এটা হচ্ছে আমার তাপ হারি। তো আমাদের নাম শুনে বুঝতে পারতেছি এগুলো কি মিনিং করতেছে। ঠিক আছে, তো যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, যে বিক্রিয়ায় কি হবে, তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, সেই বিক্রিয়াকে বলবো আমরা তাপ উৎপাদী। ঠিক আছে, তো এখন দেখো আমাদের একটা বিক্রিয়া আছে যেখানে আমরা বিক্রিয়াটাকে আমরা বলি হ্যাবার প্রণালী। হ্যাবার, কারণ এটা বিজ্ঞানী হ্যাবার আবিষ্কার করছে, তো হ্যাবার প্রণালী। তো এই হ্যাবার প্রণালীতে কি হয়, এই হ্যাবার প্রণালীতে হয় কি আমাদের 1 মোল নাইট্রোজেন গ্যাসিয়াস বিক্রিয়া করবে কার সাথে, 3 মোল হাইড্রোজেনের সাথে, এটাও গ্যাসিয়াস, কি তৈরি করবে, এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া, চিহ্ন দেখে তোমার বুঝতে হবে কি তৈরি করবে, আমাদের অ্যামোনিয়া তৈরি করবে। অ্যামোনিয়া কিন্তু আমাদের একটা ভালো আবিষ্কার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট আবিষ্কার। তো এই জন্য এটাকে আলাদাভাবে হ্যাবার বিজ্ঞানীর নামে নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে কি হবে, এখানে আমাদের অ্যামোনিয়া তৈরি হবে, এমনি এমনি তৈরি হবে, এমনি এমনি তৈরি হবে না, আমাদের এখানে কি দরকার, কি দরকার, আমাদের ক্যাটালিস্ট লাগবে। ক্যাটালিস্ট মানে কি, প্রভাবক। এই আয়রনটা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট বা প্রভাবক, হচ্ছে কি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কিন্তু বিক্রিয়াটারে কি করবে, বিক্রিয়াটারে হইতে আমাদের হেল্প করবে। ঠিক আছে, কিন্তু ও বিক্রিয়াতে কোনো অংশগ্রহণ করবে না, ওদেরকে বলবো আমরা কি ক্যাটালিস্ট। ও হচ্ছে আমাদের কি ক্যাটালিস্ট। দেখো এরপরে এখন এখানে আরো কিছু থাকবে, আমাদের হিট দিব 200 থেকে 250 এটিএম চাপ, এটা হচ্ছে চাপ। আর হিট দিব কত, হিট দিব 450 থেকে 550, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। অর্থাৎ আমাদের এই ক্যাটালিস্ট আর চাপ আর তাপমাত্রাটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সাথে কি তৈরি হবে, সাথে তৈরি হবে আমাদের 92 কিলো জোল তাপ। এখন ব্যাগ তাপ কেন তৈরি হইতেছে, বিক্রিয়া হইতেছে ভালো কথা, অ্যামোনিয়া তৈরি হয়েছে ভালো কথা, কেন তাপ তৈরি হবে। এখন দেখো অনেক ক্ষেত্রেই তাপ তৈরি হয়, কিভাবে বুঝবো আমরা, ওইটা দেখো আহ, আমাদের যে ধরো চুন, চুন যদি তুমি পানির সাথে নাও, একটা বোতলে নাও, দেন চুন যদি পানির সাথে বোতলে নিয়া এটাকে অনেক ঝাঁকাও। ঠিক আছে, অনেক ঝাঁকাইলে দেখবা বোতলটা কিন্তু গরম হয়ে গেছে। ঠিক আছে, এটা কি এমনি এমনি হয়েছে না, এটা এমনি এমনি হয় নাই, এখানে কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রি হয়েছে। তাপ উৎপাদী বিক্রি হওয়ার কারণে এখানে তাপ তৈরি হয়েছে, এবং বোতলটা গরম হয়ে গেছে। আমরা ছোটকালে এমন করতাম যে মানে বোতলে চুন নিয়া, অনেকগুলো চুন নিয়া, তার অল্প পানি নিয়া, এটাকে জায়গা জায়গা অনেক বেশি ঝাঁকানোর পরে যখন দেখবো অনেক গরম হয়ে গেছে গা, তখন আমরা দূরে মারতাম। দূরে মারলে এটা অনেক দূরে যায় পড়তো, যখন পড়বে তখন হচ্ছে কি একটা কি হবে, আমাদের কি একটা সংঘর্ষ হবে, সংঘর্ষ হইলে গরম আর হিট সংঘর্ষ সব মিলায় এটা ব্রাস্ট হয়। তো আমরা বলতাম যে আমরা বোম ফুটাইছি, যেটাই হোক পিচ্ছি গালে এগুলো করতাম। তো ওইটা কিন্তু দেখো আমাদের চুন কিন্তু কি হইতেছে, চুন কিন্তু গরম হয়ে যাচ্ছে পানির সাথে বিক্রিয়া করে, যখন এটাকে ঝাঁকাইতেছে ঝাঁকাইতেছে অনেক জোরে জোরে, এটা এখানে কিন্তু আমাদের কি স্পিডটাও কাজে লাগতেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু হিট তৈরি হইতেছে। তো সেম ভাবে আমাদের অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে, সরি অ্যামোনিয়া তৈরির ক্ষেত্রেও আমরা হ্যাবার প্রণালীতে নাইট্রোজেন আর হাইড্রোজেন তো ইউজ করতেছি, এখানে আমি আয়রন ইউজ করতেছি ক্যাটালিস্ট হিসেবে, আবার আমরা চাপ দিতেছি, আবার আমরা কি তাপও দিতেছি, তাপমাত্রা মানে হিটও দিতেছি। ঠিক আছে, তারপরে যখন আমি তৈরি করলাম আমাদের অ্যামোনিয়া, সাথে একটা আমার তৈরি হলো 92 কিলোজুল তাপ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা এটাকে একটু সাইডে আনি। তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে আমাদের তাপ তৈরি হবে। শুরুতে কিন্তু বিক্রিয়ার শুরুতে কি তাপ ছিল, বিক্রিয়ার শুরুতে কিন্তু তাপ ছিল না, বিক্রিয়ার পরে তাপ তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদিত বিক্রিয়া। ঠিক আছে, তো এখন কথা হইতেছে গিয়ে আমাদের এটাকে আমি তুমি আরেক ভাবে লিখতে পারো, কিভাবে লিখতে পারো, যে N2 3 অণু, এটা কিন্তু মাথা রাখবা, এটা কিন্তু ফিক্স 1:3,
আমাদের নাইট্রোজেন থাকবে একটা, আর হাইড্রোজেন থাকবে আমাদের 3টা। এখন যদি নাইট্রোজেন তুমি 2টা দাও, হাইড্রোজেন হইতে হবে 6টা, নাইট্রোজেন তুমি 3টা দাও, হাইড্রোজেন হইতে হবে 9টা। ঠিক আছে, 1:3। তো এটা আমি আবার আরেকটা কিভাবে লিখতে পারি, এখানে আয়রন হবে, ওইগুলো যা আছে তা হবে, অ্যামোনিয়া তৈরি হবে। এটাকে আমি আবার কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি যে প্লাস প্লাস এইচ প্লাস ইজ ইকুয়াল টু -92 কিলোজুল। তাপ উৎপাদীর ক্ষেত্রে হচ্ছে মাইনাস হবে, -92 কিলোজুল মাইনাস হবে। ঠিক আছে, এখানে আমাদের এফি চূর্ণটা হচ্ছে কি প্রভাবক হিসেবে কাজ করতেছে, বিক্রিয়ার তাপকে আমরা প্রকাশ করতেছি এখানে ড্যালেজ দিয়ে, তো ড্যালেজ দ্বারা প্রকাশ করায়। ঠিক আছে, তো ড্যালেজের মান তাপ উৎপাদিত, যখন তাপ উৎপন্ন হয় ড্যালেজের মান ঋণাত্মক হয়, আর যখন তাপ শোষণ হয় তখন তখন ড্যালেজের মান হচ্ছে কি পজিটিভ হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া গেল। তখন তাপহারী বিক্রিয়া আসো। তাপহারী বিক্রিয়া কি? তাপহারী বিক্রিয়া হচ্ছে তখন যখন তোমার বিক্রিয়ার শুরুতে তাপ গ্রহণ করে ফেলবে। ধরো নাইট্রোজেন গ্যাসিয়াস, অক্সিজেন গ্যাসিয়াস, ও কি করতেছে তাপ গ্রহণ করতেছে, আর 2 অণু নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে। ঠিক আছে, 1 মোল নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করতেছে, আর 2 মোল নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে। আর ও কতটুকু 180 কিলোজুল তাপ কি করছে শোষণ করছে। তো এটাকে আমরা তাপহারী অথবা তাপ শোষী বিক্রিয়া বলবো, তাপ শোষী বিক্রিয়া। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো এটাকে তাপহারী অথবা কি বলতে পারবো আমরা, তাপ শোষী বিক্রিয়া। তো এটাও গ্যাসিয়াস হবে, নাইট্রিক অক্সাইড। এখন কত হইতেছে তাপ কিভাবে শোষণ করতেছে। এখন দেখো বিক্রিয়ার শুরুতে ও যখন বিক্রিয়া করতেছে তখন ওরা মধ্যে নর্মালি বিক্রিয়া করতে পারতেছে না, ও তখন কি করতেছে আমাদের এনভায়রনমেন্ট থেকে তাপ শোষণ করতেছে অথবা আমি তাপ দিতে হইতেছে। ঠিক আছে, আমাদের 180 কিলোজুল তাপ এক্সট্রা করে নিয়ে ফেলতেছে। আমার কি এটা লস, কিন্তু মানে লস না, মানে তুমি যদি চিন্তা করো যে একটার ক্ষেত্রে তাপ উৎপাদন হইতেছে, একটা ক্ষেত্রে তাপ নিয়ে ফেলতেছে, তার মানে এটা বলা যায় যে মানে একটা ক্ষেত্রে আমার কি আমি তাপ পাইতেছি এক্সট্রা করে, আমি এই তাপটা ইউজ করতে পারতেছি, কারণ আমরা জানি তাপকে আমরা তাপ শক্তিকে আমরা কি করতে যান্ত্রিক শক্তিতে ইউজ করতে পারবো, যে কোনো শক্তিতে আমরা আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি। ঠিক আছে, আর যদি আমরা এক্সট্রা করে আমাদের কি শক্তি নিয়ে নেয়, তাহলে এটা আমার জন্য একটা লস প্রজেক্ট। আমি এভাবে মাথায় রাখি যে আমাদের তাপ উৎপাদন থেকে আমি তাপ পাইতেছি, এটা একটা আমাদের কি ভালো লাভবান প্রজেক্ট, আর আমার তাপ হারিতে কি হচ্ছে আমাদের একটা লস প্রজেক্ট হচ্ছে। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে অক্সিজেন এই পাশে মাইনাস আকারে লিখতে পারি, যে আমাদের কি হইতেছে এক্সট্রা করে তাপ লাগতেছে, এখানে কিন্তু উৎপন্ন হচ্ছে না, মাইনাস হইতেছে। ঠিক আছে, এক্সট্রা করে তাপ লাগতেছে। অথবা বা বা ড্যালেজ দিয়ে লিখবো। ড্যালেজে কি বলছি, যখন আমাদের তাপ হারি হবে তখন ড্যালেজ কি হবে পজিটিভ হবে, আর যখন তাপ উৎপাদী হবে তখন ড্যালেজ আমার নেগেটিভ হবে। যেহেতু এটা তাপ হারি, এটা ড্যালেজ হবে আমাদের কি পজিটিভ 180 কিলোজুল। তার মানে আমার এটা শোষিত হচ্ছে। তো আমাদের কিন্তু বইতে অনেকগুলো প্রশ্নে আমাকে বিক্রিয়া দিয়ে দেবে, এরকম একটা বিক্রিয়া দিয়ে দিবে, তখন ড্যালেজ প্লাস এভাবে লিখবে। তোমার এই তিনোটা ওয়েতেই লিখতে পারে, সবগুলো ওয়েতে লিখে তোমার কনফিউজ করতে হয়। এখানে দেখো এখানে প্লাস আকারে দেওয়া আছে, তো ড্যালেজে গেলে মাইনাস হবে, এখানে মাইনাস আকারে দেওয়া আছে, ড্যালেজে গেলে প্লাস হবে। এই জিনিসটা কিন্তু আমাদের অনেক বেশি কনফিউজ করে, স্পেশালি যখন আমরা এক্সাম হলে থাকি। তখন যখন বিক্রিয়াটা ডিরেক্ট কোশ্চেনে দেওয়া থাকে তখন তোমার এটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া অথবা এটা একটা তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, তখন তুমি ড্যালেজের মান যদি পজিটিভ থাকে তুমি বলবে এটা তাপহারী, ড্যালেজের মান নেগেটিভ হলে এটা বলবে তাপ উৎপাদী। আর যদি ড্যালেজ দেওয়া না থাকে, ডাইরেক্ট প্লাস দেওয়া থাকে, ডাইরেক্ট প্লাস দিলে বুঝবে এটা তাপ উৎপাদী, আর ডাইরেক্ট নেগেটিভ দেওয়া থাকলে তাহলে বুঝবে এটা তাপহারী। ঠিক আছে, আশা করি তাপ উৎপাদী তাপহারীর মধ্যে কোনো কনফিউশন তোমার আর থাকবে না। তো চলো আমরা সামনের সেগমেন্টে চলে যাই। তো এখন আসতেছে আমাদের রিডক্স আর নন রিডক্স কিসের উপর ভিত্তি করে, নন রিডক্স আর নন রিডক্স হচ্ছে আমাদের কিসের উপর ভিত্তি করে, ইলেকট্রন আদান প্রদানের ভিত্তি করে। ঠিক আছে, এখন দেখো এখানে একটা জিনিস আমাদের আলোচনা করতে হয় যে ইলেকট্রন আদান প্রদান কি জিনিস, এটা একটা কিন্তু আলোচনার বিষয়। ধরো আমি এই সোডিয়াম আমি বলবো এটা একটা কি নর্মাল অবস্থা, অবস্থা। যখন আমাদের সোডিয়াম প্লাস লেখা থাকবে, সোডিয়াম প্লাস মানে কি, সোডিয়াম প্লাস দেখলে তোমার বুঝতে হবে কি লেখা আছে এখানে। তোমার তোমার বুঝতে হবে নর্মালের চেয়ে একটি ইলেকট্রন কম।
কারণ কি সোডিয়াম প্লাস কখন হয়? সোডিয়াম প্লাস হয় তখনই যখন সোডিয়াম আমাদের একটা ইলেকট্রন ছেড়ে দেয়। ও একটা ইলেকট্রন ছেড়ে দিলে পজিটিভ হবে। আমরা জানি কি ছেড়ে দিয়ে ধনাত্মক হয়, ছেড়ে দিয়ে কি হয় ধনাত্মক হয়, আর গ্রহণ করে নেগেটিভ হয়। ঠিক আছে। আবার যখন আমাদের ক্লোরিন মাইনাস দেখবো, ক্লোরিন মাইনাস দেখলে সাথে সাথে আমাদের মাথায় কি আসতে হবে? মাথায় আসতে হবে নর্মালের চেয়ে আমাদের একটি ইলেকট্রন বেশি। এই জিনিসটা আমাকে ছোটবেলায় কনফিউজ করতো যে প্লাস প্লাস মানে একটা পজিটিভ জিনিস, পজিটিভ জিনিস মানে আমাদের কিন্তু পজিটিভ একটা নিউজ হওয়ার কথা, অর্থাৎ আমাদের ইলেকট্রন একটা বেশি হওয়ার কথা, প্লাস হওয়ার কথা। প্লাস মানে কি যোগ হইতেছে, একটা ইলেকট্রন বেশি হওয়ার কথা, কিন্তু এটা উল্টা। মাথা রাখবে এটা সবসময় উল্টা। পজিটিভ মানে ছাইড়া দিতেছে, নেগেটিভ মানে গ্রহণ করতেছে। পজিটিভ মানে ওর থেকে যাইতেছে, নেগেটিভ মানে ওর কাছে আসতেছে। ক্লোরিন মাইনাস মাথা আসার কথা কি আমাদের একটা যাইতেছে না, একটা যাইতেছে না, একটা আসতেছে, অর্থাৎ এটা জিনিসটা মাথা রাখবে যেটা উল্টা। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন ত্যাগ। ঠিক আছে। এন্ড কথা হচ্ছে কি রিডক্স আর নন রিডক্স কি জিনিস। এখানে যে রিডক্স, রিডক্সের রি দিয়ে বোঝাচ্ছে আমাদের রিডাকশন, আর রেড দিয়ে রিডাকশন, আর অক্স দিয়ে বোঝাচ্ছে অক্সিডাইজেশন, অক্সিডাইজেশন। এন্ড রিডাকশন অক্সিডাইজেশন কি? রিডাকশন হচ্ছে আমাদের বিজারণ, আর অক্সিডাইজেশন হচ্ছে আমাদের জারণ। তার মানে এটা হচ্ছে আমাদের চারণ বিজারণ বিক্রিয়া। এখন তোমরা বলবা ভাইয়া আপনি বললেন এটা একটা বিক্রিয়া যেটা কি রিডক্স বিক্রিয়া, এখন আপনি বলছেন একটা জারণ বিক্রিয়া একটা বিজারণ বিক্রিয়া, কাহিনী কি? বললেন একটা বিক্রিয়ার কথা, কিন্তু একটার ভিতরে এখন আনলেন আমরা দুইটা বিক্রিয়া। না ভাইয়া এখানে দুইটা বিক্রিয়া না, এখানে একটা বিক্রিয়া। কারণ কি? কারণ হচ্ছে যখন জারণ বিজারণ ঘটবে তখন মাস তোমার বিজারণ বিক্রিয়া ঘটবে। কারণ কি? বিজারণ বিক্রিয়া তখনই হয় যখন জারণ বিক্রিয়া হয়। ঠিক আছে। তো যখন কেউ ইলেকট্রন ছাড়বে ওই ইলেকট্রনটা কিন্তু পরিবেশে পড়ে থাকবে না, ওই ইলেকট্রনটা কেউ একজন গ্রহণ করবে। আচ্ছা এখন তুমি বলবে কি রে ভাই ইলেকট্রন গ্রহণ থেকে কেন আসতেছে, জারণ বিক্রিয়াটা কি? কথা হচ্ছে কি জারণ বিক্রিয়া হচ্ছে ওই বিক্রিয়া যে বিক্রিয়া ইলেকট্রন কি করে ত্যাগ করে। ঠিক আছে। আর বিজারণ বিক্রিয়া হচ্ছে ওই বিক্রিয়া যে বিক্রিয়া হচ্ছে আমাদের ইলেকট্রনটা কি গ্রহণ করে। তো এটাকে আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, দুইটা মিলাই আমাদের জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স রিয়াকশন। ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। একটা হচ্ছে আমাদের কি জারণ বিক্রিয়া, একটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। তো দুইটা মিলে হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া, যেটা দুইটা হচ্ছে আমাদের যুগপথ, অর্থাৎ একটা হইলে আরেকটা হইতে হবে মাস্ট। কারণ ইলেকট্রন যদি ছাড়ে ওই ইলেকট্রন পরিবেশে পড়ে থাকবে না, ওই ইলেকট্রন কি হবে মাস্ট গ্রহিত হবে কারো একজন ধারা। কারণ আমাদের যেমন ইলেকট্রন দান করার প্রবণতা আছে তেমন ইলেকট্রন গ্রহণ করার পাবলিক কিন্তু আছে, যে আমি ছাড়িয়ে দেবো যে নিবে না, যেমন টাকার মতো। টাকা যেমন দান করা পাবলিক আছে, টাকা কিন্তু গ্রহণ করা পাবলিক আছে। তুমি টাকা ফালায় রাখো, টাকা কেউ না কেউ নিবে। ঠিক আছে। টাকা পড়ে থাকবে না। ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো যে জারণ বিজারণ জিনিসটা কি। তো এখন বিস্তারিত আসি, আশা করি এখনো তোমাকে পুরোপুরি ক্লিয়ার করি নাই। তো এখন বিস্তারিত আসি। ধরো যে আমাদের কি করতেছে জিঙ্ক, জিঙ্ক আমাদের নর্মালি আছে। ও কি করলো, ও জিঙ্ক টু প্লাস হয়ে গেল। কিভাবে হলো? টু প্লাস মানে কি বলছে? টু প্লাস মানে দুইটা কম, দুইটা কম মানে ও দুইটা ইলেকট্রন ছাইড়া দিছে। কথা হচ্ছে প্লাস দিয়ে এখানে কেন লিখছে মান, এটা মানে হচ্ছে গিয়ে তুমি এভাবে লিখতে পারো যে জিঙ্ক মাইনাস টু ইলেকট্রন ইজ ইকুয়াল টু জিঙ্ক টু প্লাস, এভাবে লিখতে পারো। কিন্তু এটা লেখার থেকে এটা বেশি স্ট্যান্ডার্ড, কারণ মানে বোঝাচ্ছে কি তুমি জিঙ্ক টু প্লাসও তৈরি পাইছো, সাথে দুইটা ইলেকট্রন পাইছো। যখন জিঙ্ক টু প্লাসের সাথে দুইটা ইলেকট্রন এক্সট্রা পাইছো, এখন কথা হচ্ছে ও ছাড়ছে। তো এটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে। এই যে দুইটা ইলেকট্রন ছাড়ছে, এটা আসবে গ্রহণ করবে কে? গ্রহণ করবে আমাদের কপার, কপার টু প্লাস। আমাদের একটা আয়ন পইরে আছে। এটা এই জিনিসটা যে এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, যেটা আমরা অষ্টম অধ্যায় গেলে জানবো। ঠিক আছে। তো এখন আমরা বিস্তারিত আলোচনা যাইতেছি না, জাস্ট যে দেখাইতেছি জান বিজন বিক্রিয়া কি। কপার টু প্লাস কি করে, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে। এখন আমরা জানি কি গ্রহণ করলে নেগেটিভ হবে। তো আমি এভাবে তুমি এভাবে চিন্তা করতে, এভাবে কিন্তু লেখা যায় না, তবে চিন্তা করতে পারো যে কপার টু প্লাস আছে, তুমি যদি নেগেটিভ ভাবে গ্রহণ করলে টু মাইনাস হবে। ঠিক আছে। তো প্লাস টু আর মাইনাস টু মিলে কি হবে? দুইটা কাটাকাটি যাবে, কপার জিরো হয়ে যাবে, অর্থাৎ
নর্মালি কপার আসবে। ঠিক আছে, এভাবে চিন্তা করতে পারো, এভাবে লেখা যায় না, এটা ইলজিক্যাল, জাস্ট ইমাজিনেশনের জন্য বললাম। ঠিক আছে, তো কপার 2+ আছে, তো দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে নেগেটিভ হবে, দুইটা ইলেকট্রন কাটা যায়, তৈরি হবে আমাদের কপার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বিজারণ, বিজারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, আশা করি কি তোমার কাছে ক্লিয়ার বিষয়টা। সরি, হুম, ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। এখন কথা হচ্ছে নন রিডক্স কি। নন রিডক্স হচ্ছে কি, অফকোর্স ওরা, যেখানে হচ্ছে কি আমাদের জারণ বিজারণ হবে না, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান হবে না। আমাদের এই যে রিডক্স বিক্রিয়া, এগুলোর মধ্যে হচ্ছে গিয়ে ইলেকট্রনের আদান প্রদান হয়, আর নন রিডক্সে কি হবে, ইলেকট্রনের আদান প্রদান হবে না। ঠিক আছে, যদি একটা এক্সাম্পল নেই, ধরো HCl, আমাদের অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করতেছে, তো এখানে কিন্তু ইলেকট্রন আদান প্রদান হয় নাই। তার মানে এটা হচ্ছে আমাদের কি, নন রিডক্স। নন রিডক্সে কি হবে, নন রিডক্সে ইলেকট্রন আদান প্রদান হবে না। কোথায় হবে, আমাদের রিডক্সে হবে, অর্থাৎ জারণ বিজন বিক্রিয়াতে আমাদের কি হবে, ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। কিভাবে হচ্ছে, এই যে ও ইলেকট্রন দান করতেছে, ও করছে আদান, ও করছে প্রদান। ঠিক আছে, সরি, ও প্রদান করছে, ও আদান করছে। ঠিক আছে, তো এটাই কাহিনী। তো এখন আমরা আসবো একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে আমাদের কি, জারণ সংখ্যা। জারণ সংখ্যা কি, জারণ সংখ্যা কিন্তু বেসিক জিনিস, কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে দেখো আমি কি সুন্দর ডিজাইন করছি, অনেক বাজে ডিজাইন দেখতে, তাও আমার কাছে সুন্দর লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তো দেখো, এখন কি করব, আমরা জারণ সংখ্যা নিয়ে জানবো। তো জারণ সংখ্যা জিনিসটা কি, এখন দেখো আমাদের কি হইতেছে, এই যে আমাদের জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করতেছে, ওর উপরে আসতেছে 2+। কপার, আচ্ছা কপারও দুইটা 2+, ও কিন্তু দুইটা ইলেকট্রন দান করে 2+ হয়েছিল। ঠিক আছে, তো ওর উপরে 2+, দেখো ক্লোরিনের উপরে দেখো মাইনাস, সোডিয়ামের উপরে প্লাস। এই জিনিসগুলা কি, এই যে প্লাস মাইনাস দেখতে পাচ্ছি, 2+, 3+, এগুলো কি, এগুলোই হচ্ছে কিন্তু আমাদের কি, জারণ সংখ্যা। জারণ সংখ্যা কি, দেখো মূলত জারণ সংখ্যা জিনিসটা হচ্ছে কি, দেখো আমাদের কি যৌগগুলো বা অণুগুলো কি হয়, পরমাণুগুলো কোনোটি ইলেকট্রন ছেড়ে দেয়, আবার কোনোটি ইলেকট্রন কি করে, গ্রহণ করে। ঠিক আছে, এখন এই যে ইলেকট্রন ছাড়ার প্রবণতা, যে যারা ছাড়ে ওরা ধনাত্মক চিহ্নযুক্ত হয়, একটা সংখ্যা দিয়ে থাকে, যেমন 2+। তারপর যারা গ্রহণ করে, ওরাও চিহ্ন দিয়ে থাকে ঋণাত্মক সংখ্যা দিয়ে, যেমন 2-, ঠিক আছে, তো এখন এই যে ধনাত্মক ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাটা, এই যে 2, এখন আমরা এই যে 2+, 2+ এর মধ্যে শুধু 2টা কিন্তু আমাদের জারণ সংখ্যা, +2 কিন্তু জারণ সংখ্যা না। সরি, আমি কি বলতেছি উল্টাপাল্টা, ওগুলো তো যোজনীতে চলে গেছি। তো +2টা হচ্ছে জারণ সংখ্যা, -1 এটা হচ্ছে ওর জারণ সংখ্যা, যদি -1 ক্লোরিনের -1 জারণ সংখ্যা, +3 এটা ওর জারণ সংখ্যা, -3 এটা ওর জারণ সংখ্যা, যার -3 ওইটা ওর জারণ সংখ্যা, যার +3 এটা ওর জারণ সংখ্যা। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে গিয়ে, বা সব তো বুঝলাম, তো জারণ সংখ্যা পয়রা কি করবো, জানে কি করবো, জারণ সংখ্যা পয়রা কি করবো, জানে কি করবো, কারণ হচ্ছে কি আমরা যখন বিক্রিয়া করব, তখন আমাদের কিন্তু সবসময় বলে দিবে না যে কি ওর জারণ সংখ্যা কত, ওর জারণ সংখ্যা কত। আমরা যখন জারণ সংখ্যা জানবো, তখন আমি জানবো ও কয়টা ইলেকট্রন ছাড়বে, ও কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, আমরা তখন বুঝতে পারবো। ঠিক আছে, তখন আমরা বিক্রিয়াটা মিক্স করতে পারবো, কে কার সাথে বিক্রিয়া করতেছে। ও যদি দুইটা ছাড়ে, ও কিন্তু দুইটাই গ্রহণ করতে হবে, ও যদি তিনটা ছাড়ে, ও কিন্তু তিনটাই গ্রহণ করতে হবে। এমন হতে পারবে না ও দুইটা ছাড়ছে, ও দুইটা একটা গ্রহণ করছে, একটা পড়ে আছে, এরকম কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, এখন জারণ সংখ্যা কিন্তু সবার নাই, সবার উপরে কি প্লাস মাইনাস, দেখো এখন সোডিয়ামের উপরে কি আছে, প্লাস মাইনাস কিছু আছে, ওর উপরে 0 আছে, মানে ওর কিন্তু জারণ সংখ্যা নাই। কথা হচ্ছে কাদের জারণ সংখ্যা নাই, তো ধরো যে সোডিয়াম, কি করতেছি, এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, যখন ওরা কি নর্মালি থাকবে, ওরা কি, তারপরে ধরো ফেরাস আয়ন, এগুলো এই ফেরাস আয়ন না, সরি ফেরাস মৌল, তো এগুলো সবগুলোর জারণ সংখ্যা কিন্তু 0। ঠিক আছে, আবার ধরো ওরা যদি অণু আকারে থাকে, হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু, তখনও কিন্তু ওদের কোনো জারণ সংখ্যা নাই, জারণ সংখ্যা 0 হবে। তো এখন দেখো আরেকটা যদি এক্সাম্পল নেই, ধরো যে ফেরাস সালফেট একটা, যে আমাদের যৌগ, তো এখানে আমাদের কি আছে, ওদেরকে যদি আমি আলাদা করি, আলাদা করলে কি হবে,
ধরো যে আমি পানিতে দিয়ে দিছি, পানিতে দিছি আর ওরা আলাদা হয়ে গেছে, ফেরাস 2 প্লাস প্লাস সালফেট 2 মাইনাস, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে ফেরাসের ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে হচ্ছে 2 প্লাস, আর ওর ওর আয়রনের ক্ষেত্রে জারণ সংখ্যা কত, 2 প্লাস বা প্লাস 2। আর আমাদের সালফেটের ক্ষেত্রে ওর জারণ সংখ্যা -2, ঠিক আছে। তো কিভাবে জারণ সংখ্যা বের করবো আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে কি, জারণ সংখ্যা কিন্তু আমাদের সবসময় দেওয়া থাকে না, অনেক সময় জারণ সংখ্যা বের করার কিছু মেয়াদও দেয়া দেয়, তো ওগুলো আমরা বের করা শিখবো এখন সামনে। আচ্ছা, এই চারটা কিন্তু ইম্পর্টেন্ট, এই চারটা মাথায় রাখবা, যে দেখো এখানে যেগুলো বলছে এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখো বলছে কি, ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক আর অধাতু সময়ের জারণ সংখ্যা ঋণাত্মক হয়। আর ধাতু কারা আর অধাতু কথা, ধাতু ধাতু হচ্ছে আমাদের 1 নম্বর আর 2 নম্বর গ্রুপে যারা আছে, যে আমাদের ম্যাগনেসিয়াম, সোডিয়াম, তারপরে আমাদের কি যারা আছে এগুলা 1 নম্বর 2 নম্বর গ্রুপে, ওরা হচ্ছে আমাদের কি ধাতু। আর অধাতু কারা, অধাতু হচ্ছে আমাদের পর্যায় সারণের ডান দিকে, ধাতুগুলো আমাদের পর্যায় সারণের বাম দিকে, যত যত ডান দিকে যাবে আমাদের অধাতু হইতে থাকবে। যেমন ধরো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন গ্রুপে যারা আছে ওরা হচ্ছে আমাদের অধাতু, এরকম ওরা হচ্ছে কি অধাতু। তো অধাতুগুলো হচ্ছে আমাদের কি হয়, নেগেটিভ হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, ওদের জারণ সংখ্যা ঋণাত্মক। ধাতুগুলোর জারণ সংখ্যা পজিটিভ হয়, অর্থাৎ ধাতুগুলো কিন্তু আমাদের কি ইলেকট্রন দান করে, আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, এই জন্য ওদের পজিটিভ আর নেগেটিভ। আর নিরপেক্ষ পরমাণু, একটু আগে বলছি নিরপেক্ষ, ওরা আয়রন অণু, হাইড্রোজেন অণু, ওরা হচ্ছে কি নেগেটিভ, ওদের কি জারণ সংখ্যা শূন্য হয়, নেগেটিভ বলতে জারণ সংখ্যা কি হবে, শূন্য হবে। তো নিরপেক্ষ যৌগগুলোতেও কি হবে, জারণ সংখ্যা, টোটাল জারণ সংখ্যা শূন্য হবে। কিভাবে দেখো, এখানে এই দুইটা, ওর জারণ সংখ্যা 2 প্লাস, ওর জারণ সংখ্যা 2 মাইনাস, কিন্তু ওর জারণ সংখ্যা কিন্তু 0। ও একটা যৌগ, যৌগর ও একটা যৌগ, যৌগের জারণ সংখ্যা শূন্য, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবা, যৌগের কিন্তু জারণ সংখ্যা শূন্য। দেখো ওর 2 প্লাস ওর 2 মাইনাস মিলা প্লাস মাইনাস কাটাকাটি 0 হয়ে যায়, এটা কিন্তু তুমি লজিক্যালি রাখার জন্য মনে রাখতে পারো। তখন দেখো যৌগগুলা কি হবে, শূন্য হবে। এরপর আদান বিশিষ্ট আয়নে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা আদান সংখ্যার সমান। এখন আদান বিশিষ্ট আয়ন, এখন এখানে প্লাস দেয় নাই, তো এখন দেখো ওর যত আদান, ওর 2 প্লাস 2 মাইনাস মানে ওর জারণ সংখ্যা -2, ওর প্লাস ওর জারণ সংখ্যা +1, ঠিক আছে। তো আদান বিশিষ্ট আয়ন হলে তাদের জারণ সংখ্যা কি হবে, যত ওদের আদান, তো ওইটা হচ্ছে ওদের কি জারণ সংখ্যা, ঠিক আছে। এরপরে মিথ্যার ধাতু সমূহের কি জারণ সংখ্যা 2 প্লাস। মিথ্যার ধাতু কারা, মিথ্যার ধাতু হচ্ছে আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওরা হচ্ছে আমাদের মিথ্যার ধাতু, তো ওদের 2 প্লাস হয়, অর্থাৎ ওরা দুইটা ছাড়ে। তারপরে আমাদের হ্যালাইড, হ্যালোজেন, হ্যালোজেন ওদের -1 হয়। তারপর আমাদের ম্যাক্সিমাম হচ্ছে হাইড্রোজেনে হচ্ছে -1 হয়, শুধু একটার ক্ষেত্রে হচ্ছে কি ধাতব হাইড্রাইডে কি হয়, -1 হয়। এই এক্সাম্পলগুলো মাথায় রাখবা, যে কোথায় -1 হয়, এগুলো কোথায় আমাদের কি -1 হয়, এটা মাথায় রাখতে হবে, যে আমাদের লিথিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে এটাতে আমাদের -1, ঠিক আছে। তারপরে এই যে এক্সাম্পল, এই এক্সাম্পলটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনে কিন্তু -2 হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে -2 হয়, আমরা এইভাবে লিখি অক্সিজেন 2 মাইনাস, অর্থাৎ দুইটা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। কারণ হচ্ছে কি আমাদের 8টা থাকে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, 10টা করে, তো ওর অষ্টক পূর্ণ হয়, ঠিক আছে। তো ও দুইটা ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য 2 মাইনাস। তো ওর জারণ সংখ্যা -2 হয়, কিন্তু পার অক্সাইড, পার অক্সাইডে আমাদের অক্সিজেন জারণ সংখ্যা -1 হয়, আর সুপার অক্সাইডে অক্সিজেন জারণ সংখ্যা -1/2 হয়। এখন দেখো পার অক্সাইড কারা, যখন দেখবা যে 2 আছে, ক্যালসিয়ামের আমাদের পটাশিয়ামের পাশেও 2, অক্সিজেনের পাশেও 2, হাইড্রোজেনের পাশে 2, অক্সিজেনের পাশেও 2, তাহলে হবে, আমি লজিক্যালি মনে রাখার জন্য মনে রাখি যে 2 কাটাকাটি 1 থাকে, তার মানে অক্সিজেনের জারণ সংখ্যা -1। তারপর যেহেতু মাইনাসই হবে, প্লাস তো হবে না, মাইনাসই হবে। আর এদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2 থাকে না, 1 2 থাকে, তার মানে 1/2। অথবা এটা মানে সুপার ডুপার কিছু একটা, -1/2 কিন্তু কারণ নাই, জাস্ট মাত্র অক্সিজেন আছে, মানে ও সুপার ডুপার একটা কিছু, ঠিক আছে। তো ওইভাবে মাথায় রাখতে হবে, এক্সাম্পলগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসবে, ঠিক আছে। এই লাস্টের দিকেরগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি বুঝতে পারছো, এই চারটা কিন্তু ইম্পর্টেন্ট, চারটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, জাস্ট ফর আমাদের এসএসসি না এইচএসসি তেও কিন্তু এই বেসিকগুলো কাজে লাগবে।
তো জারণ সংখ্যা নির্ণয় কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা করে ফেলবো ঝটপট ঝটপট ঝটপট। সময় একদমই নেই, আমরা তাড়াতাড়ি পড়বো, তাড়াতাড়ি পড়ে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে তাড়াতাড়ি সিলেবাস শেষ করবো, ঠিক আছে? তো এখন দেখো আমাদের সালফার, আমরা অক্সিজেনের ক্ষেত্রে মানে পুরোটা, এটা পুরোটারটা হচ্ছে কত আমাদের, এই পুরোটারটা -2, অর্থাৎ পুরো সালফেটের -2 জারণ সংখ্যা। আর অক্সিজেনেরটা জানি আমরা -2। আর সালফারের কি বের করতে হবে, তো আমরা সালফারের যেটা বের করতে হবে এটা ধরে নেব এক্স, প্লাস অক্সিজেন কয়টা আছে, অক্সিজেনের 4টা আছে, 4 গুণ -2, যেহেতু প্রত্যেকটার -2 কইরা সমান সমান -2, যেহেতু টোটালটার হচ্ছে -2। তো এখান থেকে আমরা এক্স এর মান বের করে নিব। তো এক্স -8 ইজ ইকুয়াল টু -2। তো 8কে ওই পাশে পাঠালে +6 হয়ে যাবে। তো এক্স ইজ ইকুয়াল টু +6, তার মানে আমাদের সালফারের জন্য জারণ সংখ্যা এখানে কত, +6। তার মানে এই সালফারে আমাদের জারণ সংখ্যা, আমাদের সালফেটের মধ্যে সালফারের জারণ সংখ্যা কত আমাদের, +6, ঠিক আছে? এখন H2SO4 নেই, H2SO4 মধ্যেও সালফারেরটা যদি বের করতে চাই, তাহলে এখানে আমাদের টোটালটা কত, টোটালটা দেখো ওর কোনো চার্জ নেই, তার মানে হচ্ছে নিরপেক্ষ, ও হচ্ছে 0, তার মানে আমাদের সালফারটা ধরে নিব এক্স, ঠিক আছে? তাহলে আমরা হাইড্রোজেনের জন্য জানি যে আমাদের +1 হয় অলওয়েজ, তাহলে +1 × 2, যেহেতু দুইটা হাইড্রোজেন +x, তারপরে যেহেতু 4টা অক্সিজেন, 4 অক্সিজেনের জন্য -2, যেহেতু জারণ সংখ্যা -2 নর্মালি, শুধু পার অক্সাইড আর সুপার পার অক্সাইডে -1 আর সুপার পার অক্সাইডে -1/2, ঠিক আছে? তো টোটাল কত, টোটাল হচ্ছে 0, যেহেতু আমাদের কি এর একটা যৌগ, তাহলে এখানে আসতে থাকে 2 + x - 8 ইজ ইকুয়াল টু 0। তো এখানেও কত আসতেছে সালফারের ক্ষেত্রে, এখানে x - 6 ইজ ইকুয়াল টু 0, তার মানে এখানেও সালফারের কত আসতেছে, +6 আসতেছে। তো এখন আমরা বের করবো ক্রোমিয়ামের জন্য, যেটাটা বের করবো এটা x ধরে নিব। তো ক্রোমিয়ামের কয়টা, ক্রোমিয়াম 2টা, 2 × x প্লাস অক্সিজেন, অক্সিজেন 7টা, 7 × -2, যেহেতু -2 কইরা প্রত্যেকটা, আর টোটালটার কত, টোটালটা -2, যেহেতু একটা কি আমাদের আয়ন। তো এখন আমাদের 2x - 14 ইকুয়াল টু -2। তো 14টাকে ওই পাশে পাঠাইলে ওই পাশে থাকতেছে আমাদের +12, তো x আসতেছে আমাদের 6, এখানের ক্ষেত্রেও 6। কাকতালীয়ভাবে আমি এক্সাম্পলগুলো কিন্তু আমি র্যান্ডমলি নিয়েছি, কাকতালীয়ভাবে কি হয়েছে সবগুলোর কি +6 আসছে। আমাদের সালফার দুইটার ক্ষেত্রে, দুইটা সালফারে বের করছে আর একটা আমাদের ক্রোমিয়ামের জন্য বের করছে, ঠিক আছে? তো আশা করি এরপর থেকে তোমার যে কোনো একটা মৌলের জারণ সংখ্যা বের করতে দিলে তুমি কিন্তু ইজিলি বের করে নিতে পারবা, ঠিক আছে? আশা করি তুমি এক্সপার্ট হয়ে গেছো। তো চলো আমরা চলে যাই সামনের সেগমেন্টে। কথা হচ্ছে যোজনী আর জারণ সংখ্যা কি সেম নাকি, কথা হচ্ছে সেম নাকি, না, যোজনী আর জারণ সংখ্যা সেম না। অ্যান্সার হচ্ছে কি না, সেম নয়। কেন সেম নয়, কেন সেম নয়, তো এটা জানার জন্য আমার জানতে হবে যোজনী কি জারণ সংখ্যা কি। অনেকে কনফিউজ করে ফেলো জিনিসটা, কারণ দুইটাই কিন্তু কাছাকাছি কিছু জিনিস, ঠিক আছে? ফার্স্ট অফ অল যোজনীতে কিন্তু প্লাস মাইনাস থাকে না, আর আমাদের জারণ সংখ্যা কি থাকে, প্লাস মাইনাস থাকে, ঠিক আছে? এটাই কিন্তু একটা হিউজ ডিফারেন্স যে দুইটার মধ্যে তফাৎ করার জন্য, ঠিক আছে? তো চার্জ, আমাদের জারণ সংখ্যা দিয়ে আমরা বুঝবো যে কয়টা ইলেকট্রন ও ছাড়ছে, কয়টা ইলেকট্রন ও গ্রহণ করছে, ঠিক আছে? আর যোজনী হইতেছে কি, যোজনী হইতেছে ওর আমাদের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, যেটা ও কি করে ছাইরা অথবা গ্রহণ কইরা আমাদের কি হবে, ও সুস্থিত হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে যোজনী আমরা অনেকগুলা পাই, যোজনী কিন্তু অনেকগুলা হয় না, আমাদের জারণ সংখ্যা অনেকগুলা পাই, জারণ সংখ্যা কিন্তু অনেকগুলা পাই, যেমন আমাদের অবস্থানত মৌলের কি জারণ সংখ্যা অনেকগুলা হয়ে থাকে, ঠিক আছে? তো যোজনী আর জারণ সংখ্যা কখনোই সেম না। একটা হচ্ছে আমাদের চার্জ, যেটা আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করবো, আর একটা কি একটা সংখ্যা, ঠিক আছে? আর আমাদের জারণ সংখ্যা হচ্ছে কি ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, শূন্য হইতে পারে, এমনকি ভগ্নাংশ হইতে পারে, ঠিক আছে? কিন্তু আমাদের যোজনী, যোজনী কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? যোজনী হচ্ছে কি, যোজনী হলো একটি মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য, যেমন ধরো কি হবে, অক্সিজেন আর পানি পরস্পর যুক্ত হয়ে আমাদের H2O তৈরি করতেছে, এখানে কিন্তু যোজনী, আমাদের কিন্তু যোজনী কাজ আছে, যোজনী আমরা পরে শিখবো, তো এখানে যোজনী কাজ আছে, তার মানে যোজনী আমাদের হেল্প করতেছে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হইতেছে, এখানে কত সংখ্যাটা ইউজ হইতেছে, ঠিক আছে? আর আমাদের যোজনী কিন্তু অলওয়েজ কি হবে, পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? যোজনী কিন্তু নেগেটিভ, পজিটিভ, ভগ্নাংশ
জিরো হইতে পারবে না, ঠিক আছে। আর আমাদের জারণ সংখ্যা কি হবে, পজিটিভ নেগেটিভ ভগ্নাংশ জিরো হবে। আশা করি এখন থেকে এই জিনিসটা মাথায় থাকবে যে যোজনী আর জারণ সংখ্যা কিন্তু সেম না। জারণ সংখ্যা অনেকগুলো হয়, যোজনী অনেকগুলো হয় না, যোজনী ফিক্স। আর কথা হচ্ছে জারণ সংখ্যা কিন্তু বলতে পারো যে জারণ সংখ্যা অনেকগুলো কেন হয়, কারণ হচ্ছে তুমি জোর করে চাইলে কিন্তু জারণ সংখ্যা মানে অনেকগুলো ইলেকট্রন বের করে নিতে পারো। ও তিনটা ছাড়ে তুমি জোর করে পাঁচটা বের করলে তাহলে কিন্তু ও 5+ হয়ে যাবে। পাঁচটা ছাড়ে তুমি জোর করে 7টা বের করো তাহলে ও 7+ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তো ওর কিন্তু দুই তিনটা জারণ সংখ্যা তৈরি হইতেছে। এখন আসতেছে জারণ বিজারণ একটি যুগপথ বিক্রিয়া। হ্যাঁ, জারণ বিজারণ একটা যুগপথ বিক্রিয়া। কারণ কি, কারণ হচ্ছে জারণ বিজারণ তখন, এটা দিয়ে আমি শুরুতে আলোচনা করছি, জারণ বিজারণ তখনই হবে যখন জারণ বিক্রিয়া হবে, তখনই কি হবে, বিজারণ বিক্রিয়া হবে। অর্থাৎ তুমি যখনই দান করবা তখনই কিন্তু গ্রহণ করবে, ইলেকট্রন কিন্তু পরিবেশে কি হবে না, পড়ে থাকবে না। এখন আমি যেটা এক্সাম্পল নিয়েছিলাম যে জিঙ্ক 2+ হইতেছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, আর কপার এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে, কপার 2+ এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার কপার হইতেছে। এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ। তো এটা হচ্ছে কি, এটা অর্থ, এটা অর্ধ, এটা হচ্ছে অর্ধ। তো যেটা আমাদের ফাইনালি পাবো সেটা হচ্ছে কি, আমাদের এই ইলেকট্রন দুইটা বাদ যাবে, তো জিঙ্ক আর কপার 2+ বিক্রিয়া করে তৈরি করতে হচ্ছে জিঙ্ক 2+ আর কপার। এটা হচ্ছে সম্পূর্ণ পূর্ণ বিক্রিয়া, ঠিক আছে, পূর্ণ। তো এখানে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া দুইটা কম্বাইন হয়ে আমাদের পূর্ণ বিক্রিয়া তৈরি দিতেছে। তো আরেকটা জিনিস আমাদের জানতে হবে, এই যে জারণ বিক্রিয়া, এই যে বিজারণ বিক্রিয়া, এখানের মধ্যে জারককে বিজারককে, এই যে জিঙ্ক যে ছাইরা দিছে ও হচ্ছে আমার বিজারক, আর এই যে কপার যে গ্রহণ করছে ও হচ্ছে আমার জারক। এখন বলবা তুমি এ তো ভাইয়া হিউজ কনফিউশন, কেন কেন কেন, কারণ যে বিক্রিয়া আমরা জারণ হইতেছে ওই বিক্রিয়ার যে, যেটাতে জারণ হইতেছে ওইটার নাম দিলেন আপনি বিজারক যে করতেছে, আর যেটাতে আমাদের বিজারণ হইতেছে যে করতেছে ওরা আপনার নাম দিলেন জারক। কারণ কি, কারণ হইতেছে কি, কারণ কিছুই না, জাস্ট আমাদের এটাই মাথায় রাখবা যে বিচারক ও ইলেকট্রন দান করতেছে কার জন্য, বিচারণ বিক্রিয়ার জন্য। তো ওর কারণেই কিন্তু বিচারক বিক্রিয়াটা পসিবল হইতে পারতেছে। বিচারক নামটা শুনে বুঝতে পারছো এটা একটা জিনিসকে বুঝাইছে। বিচারণ বিক্রিয়া মানে হচ্ছে এটা একটা বিক্রিয়া, জারণ বিক্রিয়া এটা মানে হচ্ছে একটা বিক্রিয়া। তো বিচারক দিয়ে বুঝতেছো এটা একটা মানুষকে বোঝায়, যেমন বিচারক, ঠিক আছে, প্রচারক, তো ঠিক আছে, প্রদর্শক লাস্টে ক, জারক মানে ও একজন, আর জারণ বিক্রিয়া আলাদা জিনিস। তো জারক ওর কারণেই কিন্তু আমাদের কি জারণ বিক্রিয়াটা হইতেছে যে ওরে ইলেকট্রন দেওয়ার জন্য, ঠিক আছে। এখন দেখো এটা কিভাবে মনে রাখবো, এটা মনে রাখবো একটা ছন্দ দিয়ে, জাগ্রত বিদ্যান, জাগ্রত বিদ্যান, জাগ্রত বিদ্যান দিয়ে কি বুঝেছে, জাগ্রত বিদ্যান দিয়ে বুঝেছে জারক গ্রহণ গ্রহণ করে, গ্রহ দিয়ে গ্রহণ, আর বিদ্যানের বি দিয়ে হচ্ছে বিজারক, বিজারক, দান দিয়ে হচ্ছে দান করে। দেখো এখানে এই বিজারকটা, এই যে কপার 2+ ও জারক, ও কি করতে গ্রহণ করতেছে, 2+ গ্রহণ করতেছে, আর জিঙ্ক ও হচ্ছে বিজারক, ও কি করতেছে দান করতেছে। দেখো বিজারক দান করে, দেখতেছো, জিঙ্ক হচ্ছে বিজারক, কপার হচ্ছে আমাদের এখানে জারক। তো একটা জিনিস মাথায় রাখবো, উল্টা, উল্টা মানে কি, মানে হচ্ছে ধরো জারণ বিক্রিয়া যে করবে সে হচ্ছে আমাদের বিজারক, আর বিজারণ বিক্রিয়া যে করবে সে হচ্ছে আমাদের জারক, ঠিক আছে। তো জারণ বিক্রিয়া মানে কিন্তু ছাড়ন, জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন, মানে জারণ মানে ইলেকট্রন ছেড়ে দিতেছে। কিন্তু জারক মানে কি, জারক মানে যে ইলেকট্রন গ্রহণ করতেছে, উল্টা। বিজারণ বিক্রিয়া মানে, বিজারণ বিক্রিয়া মানে ছাড়া।
সরি গ্রহণ করা, কিন্তু বিজারক হচ্ছে সে যে ইলেকট্রন ছাড়তেছে। কনফিউশনটা কিন্তু ক্লিয়ার রাখবা যে বিজারক ইলেকট্রন ছাড়া দিবে, জারক ইলেকট্রন গ্রহণ করবে, বিজারক জারণ বিক্রিয়া করবে, জারক বিজারণ বিক্রিয়া করবে। ঠিক আছে, আশা করি কনফিউশনটা ক্লিয়ার থাকবে। তো এই দুইটাকে বলা হয় যুগপথ বিক্রিয়া। তোমাকে যদি বলে যে যুগপথ বিক্রিয়া কেন প্রমাণ করো, বলবা যে ইলেকট্রন ও যখন দান করবে ও কিন্তু গ্রহণ করবে, ও যদি দান করে ও যদি গ্রহণ না করে আমাদের বিক্রিয়া হবে না, এটা জারণ বিজারণ বিক্রিয়া হবেই না, এটা রিডক্স বিক্রিয়াই হবে না, বিক্রিয়াটা সম্পূর্ণ হবে না। আবার ও যদি দানই না করে ও কিন্তু গ্রহণ করতে পারবে না, তাহলে দুইটা বিক্রিয়া কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, দুইটা বিক্রিয়া হইলে আমাদের একটা বিক্রিয়া হইতে পারবে। তাহলে দুইটাই কিন্তু আমাদের কি যুগপথ বিক্রিয়া, দুইটা বিক্রিয়া মিলে একটা বিক্রিয়া হইতেছে এখানে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখন কথা হচ্ছে কি আমাদের আচ্ছা একটা জিনিস মিস করে গেছি, জারণ বিজারণ বিক্রিয়া চার প্রকার। চার প্রকার না, মানে আমাদের বইতে চার প্রকার দেওয়া আছে, অনেক প্রকারই হইতে পারে। একটা হচ্ছে আমাদের সংযোজন, একটা হচ্ছে বিয়োজন, আর এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন, আর চার নাম্বারটা হচ্ছে আমাদের দহন। বিক্রিয়াগুলো সিম্পল, জাস্ট মাথা রাখার জন্য। তো দেখি আমি, তো সংযোজন, সংযোজন মানে হচ্ছে আমাদের, সংযোজন মানে কি, সংযোজন মানে হচ্ছে আমাদের এডিশন। এডিশন মানে বুঝতে পারতেছো যে অ্যাড করা হবে কিছু, যে অ্যাড করব নতুন একটা পদার্থ তৈরি হবে। ঠিক আছে, এখন দেখো আমি যদি একটা বিক্রিয়া এক্সাম্পল হিসেবে নিই, এক্সাম্পল দিলে বুঝতে পারবা যে যে জারণ বিজারণ বিক্রিয়া, সংযোগ বিক্রিয়া মানে হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়া দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হবে এবং একটি মাত্র উৎপাদ তৈরি করবে। কয়টি উৎপাদ তৈরি হবে? একটি মাত্র উৎপাদ তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। অর্থাৎ দুই তিনটা, দুই বা ততোধিক, দুই বা ততোধিক একসাথে হবে একটা তৈরি করবে, তাহলে তিনটা একসাথে। এডিশন মানে কি, দেখো একটা দুইটা তিনটা মনে করো একসাথে হইতেছে, একটা একসাথে বড় তৈরি করতেছে, এটা হচ্ছে এডিশন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা নাম দেবো সংযোজন। তো এক্সাম্পল নিলাম হচ্ছে কি আমি যদি নেই ফেরিক ক্লোরাইড, সরি ফেরাস ক্লোরাইড, এটা ফেরাস ক্লোরাইড যখন আমাদের 2+ হবে তখন হবে ফেরাস, আর যখন 3+ হবে তখন ফেরিক। তো ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে তৈরি করতেছে আচ্ছা আমাদের FeCl3। ঠিক আছে, তো এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, ওটা হচ্ছে ফেরাস। এখন এইখানে একটা জিনিস ভুল করছি, আমি লিখছি ফেরিক, এই জন্য মুখে দিয়ে ফেরিক বলে বলছি, আসলে এটা ফেরাস, FeCl2। ঠিক আছে, এখন দেখো FeCl2 আমরা জানি কি ক্লোরিনের মাইনাস, তো দুইটা মানে 2-, তার মানে আমাদের এফির কত হবে, যেহেতু একটা যৌগ তাহলে এফি হবে 2+। ঠিক আছে, তার মানে আমার এখানে এফি হচ্ছে 2+, নিচে লিখি যে এফিটা হচ্ছে 2+, ক্লোরিনের 2-, যেহেতু দুইটা ক্লোরিন। ঠিক আছে, তো এখন দেখো ও তো জিরো, কারণ হচ্ছে একটা কি আমাদের অণু। এখানের আয়রনটা কি হবে, এখানে দেখো আয়রনটা ও টু তিনটা তিনটা ক্লোরিন, তার মানে এটা এটা করার মাধ্যমে বুঝতে পারবো এটা হবে 3+ হবে, এই আয়রনটা হচ্ছে 3+। এখন কি হয়েছে, এখন কি হয়েছে মানে কি হয়েছে মানে দেখো এখানে কিন্তু ওর চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয় না বলতে ক্লোরিনে কিন্তু তুমি সিঙ্গেল চিন্তা করো যে তিনটা দুইটা চিন্তা করো না, যে সিঙ্গেল চিন্তা করো ওর কিন্তু সিঙ্গেলি -1, ওরও কিন্তু এখানে -1 থাকছে, তিনটা দিয়ে গুণ হলে 3 হয়ে যাচ্ছে, দুইটা দিয়ে গুণ ওটা ফ্যাক্ট না, কিন্তু ওর সিঙ্গেল চিন্তা করলে ওর -1। কিন্তু আয়রনের সিঙ্গেলি চিন্তা করো, আয়রন 2+ ছিল, আয়রন 3+ হয়ে গেছে, আয়রন কিন্তু দুইটাই আছে, কিন্তু আয়রন 2+ থেকে 3+ হয়ে গেছে। দেখো তার মানে কি হয়েছে, তার মানে আয়রন 2+ ছিল, আয়রন 3+ হয়েছে, একটা ইলেকট্রন কি করছে, ছেড়ে দিছে। তার মানে এটা কি বিক্রিয়া, তার মানে এটা হচ্ছে আমাদের একটা জারণ বিক্রিয়া। তার মানে এই যে জারণ বিজার, এখানে কি হয়েছে আমাদের জারণ বিক্রিয়া হয়েছে। ঠিক আছে, তো এটা কি আমাদের জারণ বিজারণ হইতেছে এখানে, তো এটা একটা জারণ বিজারণ বিক্রিয়ার এক্সাম্পল। কিন্তু এটা কি হয়েছে সংযোজন বিক্রিয়া, মেনলি ফোকাস করবো আমরা এই সংযোজনটাতে। দেখো দুই বা যে জারণ বিক্রিয়া, এখানে কিন্তু জারণ জারণ বিক্রিয়া আছে, তার মানে সরি জারণ বিজারণ, অর্থাৎ যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত একটি মাত্র উৎপাদ তৈরি করবে, একটি মাত্র কি তৈরি করবে, উৎপাদ তৈরি করবে, সেটা হবে আমাদের সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার।
এটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। তো এখন আমরা যাব বিয়োজন বিক্রিয়া। বিয়োজন হচ্ছে আমাদের নাম শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ভাঙবে, ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন, এটা ভাঙবে। ভাঙবে, ভাঙে কি করবে? তো এখানেও কিন্তু আমাদের কি হয়, এখানেও আমাদের জারণ বিজারণ হয়। কিভাবে জারণ বিজারণ হয় দেখো, এক্সাম্পল নিলে প্রত্যেকটা এক্সপ্লেন করা লাগবে না, এইভাবে এমনিতেই বুঝবা তুমি যে FeCl3 আর ক্লোরিন তৈরি হবে, ঠিক আছে? এখন দেখো এই যে এই ফসফরাসটার আমাদের চার্জ কত ছিল, +5 ছিল, এই ফসফরাসটার +3 হয়ে গেছে। তো মানে কি হচ্ছে, মানে ও কি করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে ফসফরাসের ক্ষেত্রে আমাদের বিজারণ বিক্রিয়া হয়েছে। ফসফরাস যেহেতু বিজারণ, তার মানে এখানে জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে, ঠিক আছে? তো এই যে জারণ বিজারণ বিক্রিয়ায় আমাদের কি হবে, দুই বা ততোধিক ভেঙে, সরি, যে জারণ বিজারণ বিক্রিয়া একটা ভেঙে দুই বা ততোধিক উৎপাদ তৈরি করবে। তো এখানে একটা ভাঙছে, দুই বা ততোধিক তৈরি হয়েছে। অর্থাৎ তুমি একটা বড়, এটা ভাঙে দুই বা ততোধিক তৈরি হবে। তো এটা হবে কি আমাদের বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে? তো এখানেও কিন্তু জারণ বিজারণ হইতেছে। তো যে জারণ বিজারণ বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌল তৈরি হয়, ওটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। এখন আসবে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যেই মানে তোমার ধরো কোনো অধিক সক্রিয় মৌল যৌগ এক অপর কোনো কম সক্রিয় মৌল দ্বারা কি হবে, প্রতিস্থাপিত হবে। অর্থাৎ তুমি প্রতিস্থাপন মানে কি, রিপ্লেসমেন্ট বা রিপ্লেসমেন্ট না সাবস্টিটিউশন আছে না, আমরা ফুটবল খেলায় যে সাবস্টিটিউশন করে, অর্থাৎ তুমি রোনালদোর জায়গায় মেসিরে নামাইছো। তো এখানে কি করছো, তুমি প্রতিস্থাপন করছো, অর্থাৎ একটার জায়গায় আরেকটারে নামাইছো, ওরে যায় জাস্ট প্রতিস্থাপন করছো, কিন্তু রোনালদোর তুমি উঠাই ফেলো নাই, ঠিক আছে? ওর জায়গায় আরেকজনের নামাইছো, চেঞ্জেস হয়েছে জায়গাটা, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া এক্সাম্পল দেখলে বুঝবা যে প্রতিস্থাপন বিক্রিয়া কেন, এটার নাম দিছে কেন প্রতিস্থাপন। দেখো জিঙ্ক আলাদা একলা পইরা আছে সলিড আকারে, ওর সাথে তখন বিক্রিয়া করলো আমাদের H2SO4, আমাদের কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সরি সালফিউরিক অ্যাসিড লিকুইড, বিক্রিয়া করে কি করলো, বিক্রিয়া করে জিঙ্ক সালফেট তৈরি করলো, সাথে আমাদের H2, আমাদের হাইড্রোজেন। তো এখানে কি হয়েছে দেখো, জিঙ্ক আগে খালি ছিল, জিঙ্ক চলে গেছে কার জায়গায়, H2 জায়গায়, আর H2 একলা চলে আসছে। তার মানে কি হয়েছে, জিঙ্ক H2 জায়গা নিয়ে নিছে, প্রতিস্থাপিত হয়েছে, ঠিক আছে? তাহলে জিঙ্ক এখানে জিঙ্ক সালফেট কি হয়েছে, জিঙ্ক সালফেট তৈরি হয়েছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, ঠিক আছে? তো এখানে জারণ বিজারণ কোথায় হয়েছে ভাইয়া, জারণ বিজারণ এখানে হয়ে গেছে অলরেডি। কিভাবে হয়েছে জারণ বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে কি আমাদের জিঙ্ক জিঙ্ক 2+ হয়ে গেছে, দুইটা ইলেকট্রন ছেড়ে। কিভাবে হয়েছে, কই ভাই দেখতেছি না তো। দেখো এখানে 0 ছিল, এখানে 0 ছিল, এখানে সালফেট যেহেতু 2- তাহলে জিঙ্ক হচ্ছে 2+, এখানে 2+ হয়ে গেছে, তার মানে ও এখানে হচ্ছে কি আমাদের জারণ হয়েছে। তো বিজারণ বিজারণ কোথায় যাবে, বিজারণ কোথায় দেখতেছি না, দেখতেছো না, দেখাই দিয়ে তোমার, দেখো 2H+, দুই ইলেকট্রন, এই দুই ইলেকট্রন ছাড়ছে, তার মানে এটা তো গ্রহণ করতেই হবে, গ্রহণ করে কি হবে, H2 হবে। তো টোটাল বিক্রিয়াটা কি, টোটাল বিক্রিয়াটা হচ্ছে আমাদের জিঙ্ক প্লাস 2H+ তৈরি হয়েছে, জিঙ্ক 2+ প্লাস H2 প্লাস। তো এটা হচ্ছে কি আমাদের একটা জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে আমাদের প্রতিস্থাপিত হয়েছে, যেমন জিঙ্ক H2O প্রতিস্থাপিত কার দ্বারা, জিঙ্ক H2 জায়গা নিয়ে আনিছে। তো এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? তো এখানে জারণ বিজারণ হয়েছে। তো যেটা বলবা হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়ায় যৌগমূল্য হচ্ছে অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূল্য দিয়ে প্রতিস্থাপিত হয়, নতুন যৌগ তৈরি করে, সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার বিষয়টা। এখন আসবে আমাদের দহন বিক্রিয়া। বা দহন বিক্রিয়া কি, দহন বিক্রিয়া হচ্ছে গিয়ে বুঝতে পারতেছো যে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ কোনো মৌল বা যৌগকে তুমি বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তাপ মানে পুরাইলে অক্সাইডে পরিণত হয়। তো অক্সাইডের যে পরিণত, এটা হচ্ছে ওর কি দহন বিক্রিয়া। তাপ উৎপন্ন, তখন অক্সাইড যে উৎপন্ন হয় তখন সাথে কিন্তু তাপ উৎপন্ন, কারণ তুমি তো পুরাবা, ঠিক আছে? পোড়ালে তো তাপ উৎপন্ন হবেই। ধরো যে আমাদের এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল নেওয়া যায়, যেটা আমাদের বইতেও দেওয়া আছে, ওগুলো দেখে নিবা যে
কি করবো, অক্সিজেনের উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতি মানে কি, মানে খোলা জায়গায় আমরা কিন্তু অক্সিজেন সরাই ফেলতে পারি, অক্সিজেন সরাইলে কিন্তু আগুন ধরবে না, তো অক্সিজেনের উপস্থিতি হইতে হবে। তো অক্সিজেনের উপস্থিতি যদি আমি পোড়াই, তাহলে আমার দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতেছে। তার মানে কি, এখানে দেখো আমি কার্বনের কার্বন কার্বন কার্বনের ইয়া পড়েছে, তখন কার্বনের অক্সাইড তৈরি হয়েছে, ঠিক আছে। তো সাথে পানি আর তাপ। সেমভাবে আমি যদি সালফারকে পোড়াই, অক্সিজেনের উপস্থিতিতে সালফারের অক্সাইড তৈরি হবে, সালফার ডাইঅক্সাইড, সাথে তাপ। তো আমি সেমভাবে যদি ম্যাগনেসিয়ামকে পুরাই অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে ম্যাগনেসিয়ামের অক্সাইড তৈরি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড সাথে তাপ। বুঝতে পারতেছো? তো দহন বিক্রিয়া কি, দহন বিক্রিয়া হচ্ছে কি, আমাদের অক্সিজেনের উপস্থিতিতে পুরাবা, কি তৈরি হবে, আমাদের অক্সাইড, ওই মলের অক্সাইড তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এখন আমরা যাব কোথায়, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কিন্তু আমাদের কি কি এটা আমরা ক্লিয়ার করি নাই, এটা একটু ক্লিয়ার করে নেই। যে আমাদের নন রিডক্স যে পড়ছি আমরা, নন রিডক্স, নন রিডক্সের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে আমাদের প্রশমন, প্রশমন, আর এটা হচ্ছে আমাদের অদক্ষেপ, অদক্ষেপ, অদক্ষেপণ বিক্রিয়া, বিক্রিয়া, বিক্রিয়া। তো এখন কথা হচ্ছে নন রিডক্স কি, আমরা একটু ওই সময় জানছিলাম নন রিডক্স হচ্ছে কি, কোথায়, কোনগুলা, যেখানে আমাদের ইলেকট্রন কি হয় না, স্থানান্তর, স্থানান্তর, স্থানান্তর হয় না, অর্থাৎ আমার ইলেকট্রন কি হবে, স্থানান্তর হবে না, নন রিডক্সে ইলেকট্রন স্থানান্তর হয় না, কোথায় হয়, রিডক্সে হয়। ঠিক আছে, তো দুইটা দুই প্রকার বলতে পারি, যে প্রশমন আর অদক্ষেপণ। প্রশমনের এক্সাম্পল অলরেডি তোমাদেরকে দিয়ে দিছি, তোমরা খেয়ালও করো নাই, মানে খেয়াল করো নাই বলতে খেয়াল তো করছো, মানে ওটা একটা প্রশমন বিক্রিয়া, যেটা আমরা নন রিডক্সের একটা এক্সাম্পল দিয়েছিলাম। অর্থাৎ আমাদের অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে, অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করবে, তৈরি করবে আমাদের লবণ ও পানি। এটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। অর্থাৎ আমাদের দেখো, অ্যাসিড হচ্ছে ক্ষারীয়, সরি অ্যাসিডীয়, আর ক্ষার হচ্ছে ক্ষারীয়। তো বিক্রিয়া ক্ষারীয় অ্যাসিডীয় থাকছে। তো ওরা এখন বিক্রিয়া করে লবণ তৈরি করছে, মানে অ্যাসিড আর ক্ষার প্রশমিত হয়ে যাচ্ছে। তো অ্যাসিড আর ক্ষার যেহেতু প্রশমিত হয়ে যাচ্ছে, এটা একটা প্রশমন বিক্রিয়া। তো এক্সাম্পল কি নিব, এক্সাম্পল নিব HCl আর NaOH। NaOH কিন্তু অ্যাকোয়াস। তো NaOH যখন অ্যাকোয়াস হয়, HClটাও কিন্তু অ্যাকোয়াস। কি হয়, এখন অ্যাকোয়াস যখন হয়, ওরা H প্লাস আর Cl মাইনাস আকারে থাকে, আর ওরা Na প্লাস আর OH মাইনাস আকারে থাকে। তো এখন কি হবে, এখন কি হয়, এই ক্লোরিন, সরি H প্লাস, এই H প্লাসটা যুক্ত হয় OH মাইনাসের সাথে, যুক্ত হয়ে তৈরি করে আমাদের H2O প্লাস H2O। আর এদিকে আমাদের আমাদের ক্লোরিন সাহেব সোডিয়াম প্লাস সাহেবের সাথে আমাদের পাত্রে পইরা থাকে, নিচে তলানিতে পড়ে থাকে। তো ও যে পড়ে থাকে, এটাকে আমরা, ওরা কিন্তু আয়ন আকারে থাকে, কিন্তু আমরা এটাকে NaCl বা লবণ বলতে পারি, লবণ, এটা আমার খাবার লবণ, তো লবণ বলতে পারি। তো এটা হচ্ছে বিক্রিয়া, যেখানে আমাদের কি হবে, প্রশমন বিক্রিয়া হবে। প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। তো আমাদের প্রশমন বিক্রিয়ায় কিন্তু আরেকটা জিনিস হয়, প্রশমন বিক্রিয়া কিন্তু আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া হয়। তাপ উৎপাদী বিক্রিয়া মানে ড্যালেজ থাকবে, ড্যালেজ হবে প্রশমন বিক্রিয়া করতে -57.34 কিলো জুল। তো এটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার জন্য ফিক্স, ঠিক আছে। তো যখন আমাদের তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার হবে, তখন এটা হবে, যখন তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার হবে, তখন H প্লাস হবে। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার এগুলো আমরা জানবো সামনে, অফকোর্স জানবো, সামনে শিখে ফেলবো এগুলো সব। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার কি, মেবি আমাদের নবম অধ্যায়তে আছে। তো এখন কথা হচ্ছে গিয়ে, তো হ্যাঁ এটাই ফ্যাক্ট যে আমাদের কি, আমাদের প্রশমন বিক্রিয়া কি, তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ ড্যালেজ নেগেটিভ, ঠিক আছে, 57.34, এটা কিন্তু মুখস্থ মানটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা এখন নন রিডক্সের পরে বিক্রিয়া চলে যাব, এটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। অদক্ষেপণ বিক্রিয়া কি, অদক্ষেপণ বিক্রিয়া হচ্ছে গিয়ে একই দ্রাবকে তুমি কি করবা, একই দ্রাবকে দুইটি যৌগ মিশ্রিত করবা। অর্থাৎ পানির মধ্যে তুমি দুইটা যৌগ নিলা, ঠিক আছে, দুইটা যৌগ মিশ্রিত করলা।
একই ধাপকে দুইটা যৌগ মিশ্রিত করলে বিক্রিয়া করে উৎপাদগুলো উৎপন্ন করে, ঠিক আছে, উৎপাদ তৈরি হলো, বিক্রিয়া করলো, বিক্রিয়া করে উৎপাদ তৈরি হলো। এখন এর মধ্যে যে কোনো একটা কি হবে, অদ্রবণীয় বা খুব কম পরিমাণে অদ্রবণীয় হয়ে কি হবে, কঠিন অবস্থায় পাত্রের তলানিতে থাইকা যাবে, ঠিক আছে। আর আরেকটা বিক্রিয়া মানে মিশে যাবে পানিতে, পানি আছে না এখানে, তো একটা কঠিন অবস্থায় পাতের তলানিতে জমে আছে, তো এটা হবে আমাদের কি অদক্ষেপিত বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি হবে, অদক্ষেপণ বিক্রিয়া। তো এক্সাম্পল নেই, আমাদের সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, সিলভার ক্লোরাইড, সরি সিলভার নাইট্রেট অ্যাকোয়াস দিলাম বিক্রিয়া পানির মধ্যে, অ্যাকোয়াস মানে কিন্তু পানির মধ্যে আছে, ঠিক আছে, পানির মধ্যে হয়ে যাবে। দিলাম বিক্রিয়া তৈরি হলো আমাদের সোডিয়াম ক্লোরাইড, তার মানে এটা হচ্ছে আমাদের কি সলিড। এটাকে আমরা লিখবো এভাবে, এটা মানে হচ্ছে এই চিহ্ন দিয়ে কি হচ্ছে, ও নিচের দিকে তলানিতে পড়ে গেছে। সলিড মানে কি, সলিড মানে কিন্তু ও কি হয়েছে, কঠিন অবস্থায় নিচে প্রেসিপিটেট হয়ে গেছে, প্রেসিপিটেট মানে অধক্ষেপণ হয়ে গেছে, অধক্ষেপণ মানে অধক্ষেপণ বিক্রিয়া হয়েছে এখন। আর এই পাশে আমাদের সোডিয়াম, যে সোডিয়াম নাইট্রেট আকারে কি হয়ে গেছে, অ্যাকোয়াস আকারে ও মিশে গেছে, ও কি হয়েছে, দ্রবীভূত হয়ে গেছে। এখানে ফ্যাক্ট হচ্ছে দ্রবীভূত হচ্ছে কিনা, এটার রিজন কি, এটা দ্রাব্যতার কারণে, ঠিক আছে। এটার মেইন রিজন কি, রিজন দ্রাব্যতা। যার দ্রাব্যতা কম সে অদক্ষেপিত হবে। আশা করি ক্লিয়ার এটা, দ্রাব্যতা কম হলে ও অদক্ষেপিত হবে, ঠিক আছে। তো এখন আর কি বলবো, এটাই রিজন। তো এখন দেখো আরেকটা বিক্রিয়া দেখাই, সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে তৈরি করলো বেরিয়াম সালফেট। এটা কিভাবে লিখবা, এটা যে সলিড তৈরি হয়েছে এটাকে লিখবা তুমি এভাবে চিহ্ন দিবা, মানে হচ্ছে ও অদক্ষেপণ পড়ছে, ঠিক আছে, সাথে তৈরি হবে NaCl, ও কিন্তু অ্যাকোয়াস আকারে, অর্থাৎ ও দ্রবীভূত হয়েছে, ঠিক আছে। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কি, তুমি টেস্ট টিউবে দুইটা জিনিস নিলা, দুইটারই তুমি একটা পাত্রে নিলা, ঠিক আছে, বিক্রিয়া করলো, বিক্রিয়া করে একটা দ্রবীভূত হয়েছে, আরেকটা নতুন, এখানে কিন্তু নতুন জিনিসই তৈরি হবে, আরেকটা অদক্ষেপণ নিচে পড়ে গেছে, অদক্ষেপণ, এই যে নিচে পড়ে গেছে এটা হচ্ছে আমাদের কি অদক্ষেপণ বিক্রিয়া। কথা হচ্ছে এই বিক্রিয়ার কি প্রয়োজন, এই বিক্রিয়া কিন্তু একটা প্রয়োজন আছে। ধরো এই যে আমি সোডিয়াম সালফেট অ্যাকোয়াস আর বেরিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস থেকে আমি কি করলাম, আমার বেরিয়াম সালফেট আমাদের দ্রবীভূত হওয়া, সরি অদক্ষেপিত হওয়া আমি সলিড পেয়ে গেছি। আবার ধরো NaCl আর সিলভার নাইট্রেট বিক্রিয়া করে আমি সিলভার ক্লোরাইডের লবণ পাইছি, ও কিন্তু সলিড আকারে পাইছি ওরে, ঠিক আছে। আমার কাছে সিলভার ক্লোরাইড ছিল না, আমার কাছে সোডিয়াম ক্লোরাইড ছিল, আমি এখান থেকে কিন্তু সিলভার ক্লোরাইড সলিড বের করে ফেলছি। তো বিক্রিয়ার প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে, সবগুলা বিক্রিয়ারই প্রয়োজনীয়তা আছে। তো এগুলা দেখলাম আমি নন রিডক্স বিক্রিয়া। তো আশা করি বিষয়টা ক্লিয়ার যে আমরা আজকে কি কি শিখলাম। আমরা আজকে শিখলাম হচ্ছে গিয়ে আমাদের রিডক্স বিক্রিয়া কয়টা শিখছি, রিডক্স বিক্রিয়া শিখছি চারটা, একটা হচ্ছে আমাদের সংযোজন, একটা হচ্ছে বিয়োজন, একটা প্রতিস্থাপন, একটা হচ্ছে দহন। আর নন রিডক্স দুইটা, একটা প্রশমন, একটা হচ্ছে অদক্ষেপণ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আজকে অনেক তাড়াহুড়ার মধ্যে ক্লাসটা করলাম। তো আশা করি বিষয়ে সবকিছু ক্লিয়ার আছে, সবকিছু বুঝবা। তো আমরা পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, শীঘ্রই আমরা পরের ক্লাস দিয়ে চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।